ফিল্মটি শুরু হয় কয়েকজন কলেজ স্টুডেন্টকে দেখিয়ে, যারা বরফে ঢাকা পাহাড়ে স্নোবোর্ডিং ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই গ্রুপে ছিল দুইটি কাপল, জিল এবং তার বয়ফ্রেন্ড ডেরেক, আর অন্যদিকে ম্যাডি এবং তার গার্লফ্রেন্ড ব্রি। এদের সাথে ছিল বন্ধু ওডে আর তাদের কমন ফ্রেন্ড ফিলিপ এবং অ্যালিসন। ব্রি তার ক্যামেরায় ট্রিপের মজার মুহূর্তগুলো ক্যাপচার করছিল, কিন্তু অ্যালিসন এই রেকর্ডিং আইডিয়াটা একদমই পছন্দ করে না, তাই সে তাকে এমনটা করতে মানা করে দেয়। জিল জানতে পারে তার বন্ধুর শরীর ভালো নেই। ট্রিপের সময় তারা রাস্তায় মাঝখানে একটি পুলিশের গাড়ি দাঁড়ানো দেখতে পারে। পুলিশ বলে সামনে একটি ট্রাক উল্টে পড়ে আছে এবং রাস্তা আপাতত বন্ধ। জিল জিজ্ঞেস করে রাস্তা কখন ওপেন হবে। পুলিশ বলে কমপক্ষে 1 ঘন্টা লাগে। এরপর সে পরামর্শ দেয় যেন তারা সপ্তম রাস্তা দিয়ে ঘুরে যায়। জিল দূরত্ব জানতে চাইলে সে বলে সেই পথ প্রায় 80 কিলোমিটার। এটা শুনে সবার উত্তেজনা একটু কমে যায়, আর কোনো রাস্তা না থাকায় তারা পাশের পুরনো একটি গ্যাস স্টেশনে থামার সিদ্ধান্ত করে। জিল এবং অ্যালিসন বাথরুমের দিকে যায়। পথে তারা ব্রি নিয়ে কথা বলে। অ্যালিসন একটু দ্বিধা করে বলে ব্রিয়ের উপস্থিতি তার একদমই ভালো লাগে না। এরপর অ্যালিসন ওয়াশরুমে ঢুকে পড়ে, আর জিল বাইরে অপেক্ষা করে। চারপাশে অদ্ভুত নীরবতা ছিল। তখন তার নজর গ্যাস স্টেশনের কোণে দাঁড়ানো একটি পিকআপ গাড়ির দিকে পড়ে। তার মনে হয় গাড়ির পেছনে কিছু নড়াচড়া হচ্ছে। কৌতূহলবশত সে ধীরে ধীরে কাছে যায়। সেখানে সে একটা বড় ভাল্লুকের লাশ পড়ে থাকতে দেখে। ওদিকে স্টোরের ভেতরে ম্যাডি এবং ব্রি কথা বলছিল। ব্রি হালকা উদ্বেগ প্রকাশ করে বলে যে ম্যাডির বন্ধুরা তাকে পছন্দ করে না। ম্যাডি বলে বিষয়টা এমন না, তারা এখনো তাকে ভালোভাবে চেনে না। ঠিক সেই সময় ব্রিয়ের চোখ পড়ে কাউন্টারে রাখা পুরনো একটি ট্যুর গাইড বুকে। বইটিতে লেখা ছিল এই এলাকা অতীতে উইচ ট্রায়ালসের জন্য বদনাম ছিল। এটা পড়ে দুজনের হাসি পায়। মজা করে তারা ওই গাইড বুকটি সঙ্গে রাখার সিদ্ধান্ত করে। স্টোর থেকে বের হওয়ার সাথে সাথে একজন স্থানীয় লোক তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে বাথরুমে অ্যালিসন একা ছিল। ঠিক যখন সে বাইরে আসতে যায়, হঠাৎ লাইট টিমটিম করে এবং দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে অ্যালিসন চমকে ওঠে। তারপর সে আয়নায় একটি অদ্ভুত ছায়া দেখে, যার মুখ 3টি আলাদা মুখে ভাগ হয়ে আছে বলে মনে হয়। যেটা দেখে অ্যালিসন ভয় পেয়ে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। সে আতঙ্কে দরজা খুলতে চেষ্টা করে এবং জোরে জিলকে ডাকে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। এদিকে জিল এখনো ভাল্লুকের লাশ দেখছিল। তখন গাড়ির মালিক সেখানে আসে। জিল বলে এটা কি? লোকটি নির্লিপ্তভাবে বলে আমি জঙ্গলে স্প্রিং ট্র্যাপ লাগিয়েছিলাম। জিল বলে স্প্রিং ট্র্যাপ তো এখানে বেআইনি। লোকটি নিচু স্বরে বলে এখানে সেই নিয়ম চলে না। এটা শুনে জিল রেগে যায়। ঠিক তখন তার বয়ফ্রেন্ড ডেরেক সেখানে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে। হঠাৎ তারা বাথরুমের দিক থেকে অ্যালিসনের চিৎকার শুনতে পারে। দুজন দৌড়ে সেখানে পৌঁছে দরজা খুলে অ্যালিসনকে বাইরে নেয়। জিল তাকে ধরে ক্ষমা চায়। পরিবেশ ভারী এবং ভয়ানক হয়ে ওঠে। সবাই দ্রুত গাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে পৌঁছালে ম্যাডি জিজ্ঞেস করে এখন প্ল্যান কি? তখন টড বলে আমি শর্টকাট রাস্তা জানি। তারা বের হতে শুরু করলে সেই শিকারী সদৃশ লোকটি আবার দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। পথে ফিলিপ জিলকে টেক্সট করে জানতে চায় তারা কখন ডেরেককে বলবে। জিল স্ক্রিন দেখে কিন্তু কোনো উত্তর দেয় না। ড্রাইভ করার সময় ম্যাডি এবং ব্রিয়ের নজর পড়ে রাস্তার পাশে ঝোলানো সেই পুরনো উইচ ট্রায়াল বোর্ডে। পরিবেশ হালকা করতে ব্রি গ্রুপকে তার গল্প শোনাতে শুরু করে। সে বলে বহু বছর আগে এখানকার কয়েকজন গরিব নারী হঠাৎ অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখার জন্য গ্রামের ফাদার আসে, কিন্তু সেও রোগের কারণ বুঝে না। নিজের সম্মান বাঁচাতে সে সেই নারীদের উইচ ঘোষণা করে। ফাদারের কথা মেনে পুরো গ্রাম সেই অসহায় নারীদের নির্মমভাবে হত্যা করে। কিন্তু বাকি গ্রুপ তার গল্পে তেমন মনোযোগ দেয় না। কিছুক্ষণ পরে তারা একটি নির্জন রাস্তায় আসে, যেখানে বড় অক্ষরে নো পাসিং লেখা। সবাই টডকে জিজ্ঞেস করে এটাই কি সেই রাস্তা? টড মাথা নাড়িয়ে বলে হ্যাঁ, একটু দূরে একটি সার্ভিস রোড আছে। তারপর পাহাড়ের রাস্তা সরাসরি গন্তব্যে নিয়ে যাবে। সবাই ঠিক করে যে তারা এগিয়ে যাবে। ডেরেক চেন ওপেন করে এবং তারা সেই নির্জন রাস্তায় সামনে এগোয়। ওদিকে অন্য পাশে সেই শিকারী কোথাও যাচ্ছিল। সে রেডিওতে খবর শুনে বরফ ঝড়ের সতর্ক জারি হয়েছে, কিন্তু সে কোনো পরোয়া করে না। সে রেডিও বন্ধ করে,
তার বন্দুক তুলে নেয় এবং চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। গ্রুপ দীর্ঘ সময় ধরে রাস্তায় থাকলেও তারা এখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। এদিকে অ্যালিসন এখনো বাথরুমের ঘটনা মনে করে ভয় পাচ্ছিল। ঠিক তখন সে একটি ডালের ওপর বসে থাকা একটি কাক দেখে। কাকটি যেন তার সাথে কথা বলছে এমন মনে হয়, কিন্তু সে বুঝতে পারে না এবং ব্রিয়ের দিকে ঘুরে জিজ্ঞেস করে কাকটা কি বলছে, কিন্তু ব্রি বলে সে কিছুই বলেনি। তখন জিল অ্যালিসনকে জিজ্ঞেস করে সব ঠিক আছে কি না। অ্যালিসন বলে হ্যাঁ, সব ঠিক আছে। কিছুক্ষণ পর জিল ঘুম থেকে উঠে দেখে সবাই টডের সঙ্গে ঝগড়া করছে, কারণ তারা অনেকক্ষণ ধরে একই পথেই চলছে। টড বলে আমার উপরে ভরসা করো, কিন্তু ডেরেক রেগে সবাইকে মোবাইলে ম্যাপ চেক করতে বলে, কিন্তু কারো ফোনেই নেটওয়ার্ক থাকে না। এটা দেখে ডেরেকের মনোযোগ রাস্তা থেকে সরে যায় এবং তাদের গাড়ি হঠাৎ পিছলে গিয়ে ধাক্কা খায়। সবাই নিরাপদ থাকে, কিন্তু গাড়িটি বরফে আটকে যায়। এটা দেখে টড গাড়ি থেকে স্পেয়ার টায়ার বের করার সিদ্ধান্ত নেয়। গাড়িতে বসে অ্যালিসন জঙ্গলের দিকে তাকিয়ে বলে আমরা এখান থেকে কখনো বের হতে পারবো না। ব্রি উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে এর মানে কি। তখন ডেরেক সবাইকে নেমে গাড়ি ঠেলতে বলে। সবাই মিলে গাড়িকে বরফ থেকে বাইরে বের করতে চেষ্টা করে, আর অ্যালিসন ভয় পেয়ে জঙ্গলের দিকেই তাকিয়ে থাকে। জিল অ্যালিসনকে জিজ্ঞেস করে সে কি বাথরুমে যেতে চায়। অ্যালিসন না করে। তারপর জিল একাই জঙ্গলের দিকে যায়। ভেতরে গিয়ে সে গাছের ফাঁক দিয়ে আসা অদ্ভুত আওয়াজ শোনে। সেই আওয়াজ তাকে ধীরে ধীরে একটা অদ্ভুত গাছের কাছে নিয়ে যায়। সেখানে জিল সেই গাছের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ ফিলিপ সেখানে আসে, আর তাকে দেখে জিল ভয় পায়। ঠিক তখন কেউ জিলকে ডেকে ওঠে, আর সে দ্রুত গাড়ির দিকে ফিরে যায়। ফিলিপ সেখানে থেকে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেও গাছের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পারে। জিল যখন গাড়ির কাছে আসে, সে দেখে অ্যালিসন সেখানে নেই। তখন সে বন্ধুদের জিজ্ঞেস করে, কিন্তু কারোই জানা থাকে না। জিল আতঙ্কিত হয়ে জোরে অ্যালিসনকে ডাকতে থাকে। এরপর সবাই জঙ্গলে তাকে খুঁজতে যায়। কিছুক্ষণ পরে তারা অ্যালিসনকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে একটি মৃত হরিণের পাশে। হরিণের দেহ ভয়াবহভাবে ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এটা দেখে সবাই চমকে যায়। জিল কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, কিন্তু অ্যালিসন কিছু বলে না। কয়েক সেকেন্ড পর সে বমি করে ফেলে। এরপর সবাই গাড়ির কাছে ফিরে আসে এবং আবার মিলেই গাড়ি ঠেলার সিদ্ধান্ত নেয়। তারপর ডেরেক অ্যালিসনকে ড্রাইভ করতে বলে এবং গাড়ি বরফ থেকে বের হয়ে আসে। কিন্তু ঠিক যখন ডেরেক ঝুঁকে জুতার ফিতে বাঁধছিল, অ্যালিসন হঠাৎ গাড়ি দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। ডেরেক সময় মতো পাশে সরে যায়। তারপর রাগে সে অ্যালিসনকে গাড়ি থেকে টেনে বের করে মারতে যায়, কিন্তু বাকিরা তাকে আটকায়। তারপর জিল বলে তাদের এখন এখান থেকে বের হওয়া উচিত। ঠিক তখনই ফিলিপ দেখে গাড়ি আবার বরফে ডুবে গেছে। সূর্যও ডুবে যাচ্ছে এবং ঠান্ডা আরও বাড়ছে। এটা দেখে ডেরেক সবাইকে ফোনে সিগন্যাল চেক করতে বলে, কিন্তু কারো কাছেই নেটওয়ার্ক থাকে না। তখন তার মনে পড়ে কিছুক্ষণ আগে জিলের ফোনে সিগন্যাল ছিল, তাই সে জিলের ফোন চায়। জিল রেগে ফোনটা তার দিকে ছুড়ে দেয়। ডেরেক ফোন তুলে দেখে ফিলিপের মেসেজ এসেছে। এটা দেখে সে সিগন্যাল খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফিলিপকে তার সাথে যেতে বলে। ফিলিপ প্রথমে দ্বিধা করে, তারপর ডেরেকের সাথে যায়। কিছু দূর যাওয়ার পর ডেরেক হঠাৎ থেমে ফিলিপকে প্রশ্ন করতে শুরু করে। এরপর ফোনে পাওয়া মেসেজ দেখিয়ে জিলের সাথে তার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ফিলিপ চুপ থাকে। দুজন ভারী নীরবতায় গাড়ির দিকে ফিরে আসে। এখন গাড়িতে সবাই সাহায্য আসার অপেক্ষায় বসে থাকে, যদিও সবাই জানত এই জায়গায় কেউ তাদের খুঁজতে আসবে না। পরিস্থিতি দেখে গ্রুপ সিদ্ধান্ত নেয় কারো একজনকে বের হয়ে সাহায্য আনতে হবে। টড দায়িত্ব নিয়ে বলে আমি যাব এবং খুব শিগগির ফিরে আসব। শেষ পর্যন্ত আমার কারণেই আমরা এখানে আটকে পড়েছি। কিন্তু একা যেতে সে ভয় পাচ্ছিল। এটা দেখে তার ভাই ম্যাডি সাহায্যের জন্য রাজি হয়, কিন্তু ব্রি তাকে থামিয়ে দেয়। তখন অ্যালিসন তার সাথে যেতে সম্মত হয়। জিল তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সে দৃঢ় ছিল। তারপর দুজন বন্ধু গুড বাই বলে সাহায্য আনতে বিপজ্জনক জঙ্গলের দিকে এগিয়ে যায়। রাত নেমে আসে, আর গাড়ির ভেতরের ঠান্ডা এতটাই বেড়ে যায় যে সবার হাত পা অবশ হয়ে যেতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ শোনা যায়। মনে হয় কেউ যেন বরফে ঘষতে চলেছে। জিল ভয়ে বলে হয়তো কোনো জন্তু হবে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কিছু একটা জোরে গাড়িতে ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই বরফে ভারী পদচারণার শব্দ শোনা যায়, যেন কেউ খুব কাছেই চলে এসেছে। এটা শুনে সবাই দরজাগুলো লক করে দেয়। আবারও কিছু শক্তভাবে গাড়িতে আঘাত করে। ডেরেক আর সহ্য করতে পারে না, বাইরে নামতে যায়, কিন্তু জিল তার হাত ধরে আটকে দেয়। ঠিক তখনই ডেরেকের মাথায় একটি বুদ্ধি আসে। সে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয়। আলো জ্বলে উঠতেই সামনে সব পরিষ্কার দেখা যায়, আর দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। ওটা কোনো অজানা বিপদ ছিল না, বরং অ্যালিসন। ওকে দেখতে পেয়ে সবাই ছুটে বাইরে যায় এবং অ্যালিসনকে ধরে গাড়িতে তুলে আনে। তার শরীরে বিভিন্ন জায়গায় রক্ত লেগেছিল, কিন্তু কোথাও কোনো গভীর জখম দেখা যাচ্ছিল না। ব্রি কাপা গলায় বলে এই রক্ত সম্ভবত অন্য কারো। এটা শুনেই ম্যাডির বুকে ধুকপুকানি বেড়ে যায়।
তার মাথায় ঘুরতে থাকে শুধু তার ভাই টডের কথা। ঠিক তখনই ম্যাডির চোখ পড়ে অ্যালিসনের হাতে, যেখানে কিছু জট পাকানো চুল আটকে আছে। ম্যাডি বাইরে গিয়ে টডকে খুঁজতে ছুটে চায়, কিন্তু হঠাৎ অ্যালিসনের শরীর কাঁপতে শুরু করে। এটা দেখে ভয়ে ব্রি তার ব্যাগ খুলে অ্যালিসনের অ্যাংজাইটির ওষুধ বের করে। সে তাড়াতাড়ি অ্যালিসনের মুখে ট্যাবলেট দিতে চায়, কিন্তু অ্যালিসন হঠাৎ তার আঙুলে জোরে কামড় বসায়। ব্রি ব্যথায় চিৎকার করে এবং কোনো রকমে হাত ছাড়িয়ে নেয়, কিন্তু পিছিয়ে যেতে গিয়ে গাড়ির ভেতরে থাকা একটি লোহার টুকরোয় মাথা জোরে আঘাত করে। গভীর ক্ষত থেকে রক্ত ঝরতে থাকে। ভয় এবং ব্যথায় ব্রি নিয়ন্ত্রণ হারিয়ে ছটফট করতে থাকে, যার ফলে তার আঘাত আরও বেড়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই রক্ত গাড়ির মেঝেতে ছড়িয়ে পড়ে। ফিলিপ ম্যাডির দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি ওকে সাহায্য করো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ব্রি অজ্ঞান হয়ে পড়ে। এই পরিস্থিতি দেখে ডেরেক রাগে পুরো দোষ অ্যালিসনের উপর চাপিয়ে দেয়। সেই মুহূর্তে ম্যাডির মনে পড়ে সেই গাইড বইয়ের ভয়ঙ্কর গল্প। সে আতঙ্কে বলে, এই স্থানটা অভিশপ্ত। এরপর সে হঠাৎ গাড়ির দরজা খুলে টডকে খুঁজতে বাইরে চলে যায়। জিল আতঙ্কিত হয়ে তার পেছনে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে ব্রিকে উপেক্ষা করে নিজের ভাই টডকে খুঁজতে এগিয়ে যায়। জিল হতাশ হয়ে গাড়িতে ফিরে আসে এবং সরাসরি ফিলিপকে জিজ্ঞেস করে ব্রিয়ের কেমন অবস্থা। ফিলিপ ব্রিয়ের অবস্থা দেখে বলে, রক্ত চলাচল প্রায় থেমে গেছে এবং আপাতত বেশি কোনো ঝুঁকি নেই। জিল গভীর শ্বাস নিয়ে বলে, আমাদের এখন এখান থেকে দ্রুত বের হওয়া উচিত। কিন্তু ডেরেক মাথা নাড়িয়ে বলে, আমি সেই পাগল মেয়ে অ্যালিসনকে সাথে নিয়ে যেতে চাই না। জিল দৃঢ়ভাবে জবাব দেয়, আমরা তাকে এখানে একা রাখতে পারি না। ফিলিপ মাথা নেড়ে ডেরেকের পাশে দাঁড়িয়ে বলে, অ্যালিসনের সঙ্গে সত্যিই কিছু সমস্যা আছে। জিল বলে, সে শুধু অসুস্থ। বিষয়টি নিয়ে তিনজনের মধ্যে তীব্র বিতর্ক হয় এবং শেষমেশ তারা ঠিক করে অ্যালিসনকে এখানে একা রাখা বিপজ্জনক হবে, তাই তার হাত বেঁধে দেওয়া হবে যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। অন্যদিকে ঘন জঙ্গলে ম্যাডি তার ভাই টডকে খুঁজছে। হঠাৎ সে বরফে রক্তের লাইন দেখতে পায়। সে সেই নিদর্শন দেখে জোরে ভাইয়ের নাম ডাকে, কিন্তু ঠিক তখনই তার টর্চের আলো ঝিমঝিম করতে শুরু করে এবং কয়েক ধাপ পিছিয়ে হটতেই সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটি কাক উল্টোভাবে ডাল থেকে ঝুলছে। ভয় পেয়ে সে একদম পিছনে সরতে থাকে, আর সেই সময় তার একটি পা ভুলবশত ভাল্লুকের ফাঁদে আটকে যায়। অন্যদিকে গাড়িতে ডেরেক অ্যালিসনের হাত বেঁধে দেয়। অ্যালিসন অসচেতন অবস্থায় বলে, আমি তাকে দেখেছি। এই শব্দগুলো সে বকবক করতে শুরু করে। কিছুক্ষণ পরে ফিলিপ হালকা হবার জন্য বাইরে চলে যায়। একা থাকা ডেরেক সুযোগ পেয়ে জিলকে বলে, আমি তোমার আর ফিলিপের সিক্রেট সম্পর্ক সম্পর্কে জানি। এরপর সে জিলকে উচকানি দিতে শুরু করে, ফিলিপের উপর ভরসা করো না, আমি তাকে নিজে কয়েকবার অন্য মেয়েদের সঙ্গে দেখেছি। যখন ফিলিপ ফিরে আসে, জিলের আচরণ হঠাৎ তার প্রতি পরিবর্তিত হয়ে গেছে, যেটা দেখে ফিলিপ বিভ্রান্ত হয়ে যায়। এরই মধ্যে গাড়ির পেট্রোল শেষ হয়ে যেতে শুরু করে, যার ফলে হিটারও বন্ধ হয়ে যায়। ঘন জঙ্গলে ম্যাডি ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টায় করতে করতে ব্যথায় চিৎকার করছে। ভয় ও ব্যথার মধ্যে সে একটি পাথর তুলে ফাঁদের গ্রিপ বারবার ঢিলে পড়ে দেওয়ার চেষ্টা করে। বহুবার চেষ্টা করার পর শেষে ম্যাডি অবশেষে ফাঁদ থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু তার পা থেকে রক্ত ঝরছে এবং ঠান্ডা বাতাসের কারণে ব্যথা আরও বেড়ে যাচ্ছে। এদিকে গাড়িতে সবাই নিজেদের গরম রাখার জন্য কাপড় খুঁজতে শুরু করে। ফিলিপ একটি ছোট ডিব্বি খোলে, যার মধ্যে মোমবাতি রাখা ছিল। জিল বহুবার ম্যাচ জ্বালাতে চেষ্টা করে, কিন্তু বারবার তা নিভে যায়। অবশেষে সে একটি মোমবাতি জ্বালাতে সক্ষম হয়। মোমবাতির আলোতে গাড়ির অন্ধকার কিছুটা হালকা হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যালিসনের কাছ থেকে অদ্ভুত গভীর করাহট শোনা যায়। শব্দটি এতটাই অদ্ভুত যে সবাই চমকে ওঠে এবং একে অপরের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকাতে থাকে। ম্যাডি গাড়ির দিকে ফিরে যেতে চায়, কিন্তু তার আহত পা প্রতিটি ধাপে চিৎকারের মতো ব্যথা দেয়। বরফে ঘোষটাতে ঘোষটাতে সে এগিয়ে যায়। হঠাৎ দূরে হালকা আলো দেখতে পায়। সে ভাবতে থাকে হয়তো টর্চ সেখানে আছে। সাহস জুগিয়ে সে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে শুধু একটি টর্চ পড়ে থাকে, আর ঠিক সামনে যা দেখা যায় তা দেখে তার মন ভেঙে যায়। অন্যদিকে গাড়ির ভেতরে পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যালিসনের অদ্ভুত গভীর করাহট থামতে চাইছে না। ডেরেক রাগে বলে, জিল, কিছু করো, এই মেয়ে আমাদের পাগল করে দেবে। ঠিক তখনই অ্যালিসন হঠাৎ বকবক করতে শুরু করে, আমি তোমাদের বাঁচাতে পারবো না, তোমরা সবাই মারা যাবে। ডেরেক আরও রাগান্বিত হয়ে অ্যালিসনকে গাড়ি থেকে বের করতে চায়, কিন্তু তখনই জিল দ্রুত ছুরি বের করে তাকে থামায়। এরপর সে ফিলিপের দিকে তাকায়, কিন্তু ফিলিপ আবার দ্বিধা করে এবং হঠাৎ ডেরেকের পাশে দাঁড়িয়ে জিলের হাত থেকে ছুরি ছিনিয়ে নেয়। ঠিক সেই সময় দূরের জঙ্গল থেকে ফোনের ঘণ্টা শোনা যায়। এটা শুনে তিনজন সেই দিকে ছুটে যায়। গাড়িতে এখন ব্রি একা থাকে। যখন সে সচেতন হয় তখন দেখে অ্যালিসন জানালায় জোরে মাথা ঘষছে। ব্রি আতঙ্কিত হয়ে কাছের লোহার রডটি তুলতে চেষ্টা করে, কিন্তু ঘুরতে ঘুরতে অ্যালিসন তার উপর ঝাঁপিয়ে পড়ে। ব্রিয়ের চিৎকার দূরে পর্যন্ত গুনগুন করে, যা জিল শুনতে পায়। জিল দ্রুত চিৎকারের দিকে দৌড়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করার কারণে বরফে পিছলে যায়। ফিলিপ সাহায্য করতে চায়, কিন্তু জিল তাকে থামায় এবং সবকিছু ব্যাখ্যা করে। ঠিক সেই সময় ডেরেক জঙ্গলে টডের ফোন খুঁজে পায় এবং দুজনেই গাড়িতে ফিরে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এটা দেখে ফিলিপ চাবি আনতে জঙ্গলের ভিতরে ডেরেককে খুঁজে যায়, কারণ তার কাছে গাড়ির চাবি ছিল। এদিকে ডেরেক ফোন ব্যবহার করার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে থেকে পদচারণার শব্দ শোনা যায়। যেমনই সে ঘুরে দেখে অ্যালিসন দাঁড়িয়ে আছে। অ্যালিসন তাকে বলে, তুমি আমাকে মারা যেতে একা রেখে গেছো। ডেরেক ভয়ে পালিয়ে কোথাও লুকিয়ে যায়।
ঠিক তখনই সে আবার কারো কাছে আসার অনুভূতি পায়, কিন্তু এবার ডেরেক প্রস্তুত থাকে এবং তার হাতে একটি স্ক্রুড্রাইভার থাকে। যেমনই সে কাছে আসে ডেরেক তাকে মার দেয়, কিন্তু এটি আর কেউ নয়, ফিলিপ, যিনি তার আঘাতে পড়ে মারা যান। জিল সেই নোব দিয়ে গাড়ির জানালা ভেঙে ভেতরে ঢুকে যায়, কিন্তু ভিতরে ব্রিয়ের মৃতদেহ পড়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পায়। ঠিক তখনই ডেরেক সেখানে পৌঁছায় এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলে, অ্যালিসান আমাকে আক্রমণ করেছে, এই জায়গা সত্যিই অভিশপ্ত। জিল রক্ত দেখে জিজ্ঞেস করে, ফিলিপ কোথায়? কিন্তু ডেরেক শুধু বকবক করে, স্ক্রুড্রাইভার হয়তো পড়ে গেছে, সে আমাদের শাস্তি দিচ্ছে। জিল হতবাক হয়ে জিজ্ঞেস করে, কে? ডেরেক কাঁপতে কাঁপতে বলে, আমি সেখানে ছিলাম, কিন্তু জানতাম না এমন হবে। হঠাৎ সে পাগলের মতো কাপড় খুলতে থাকে এবং বকবক করতে শুরু করে। ঠিক তখন বাইরে থেকে অ্যালিসনের শব্দ আসে। জিল লোহার রড শক্ত করে ধরে। অ্যালিসন ধীরে ধীরে ডেরেকের কাছে আসে এবং তাকে সাথে চলার জন্য বলে, কিন্তু ডেরেক অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। এটা দেখে জিল তাকে ছেড়ে দেয় এবং বাইরে দৌড়ে যায়। এখন জিল একা জঙ্গলে সাহায্য খুঁজতে বের হয়। রাস্তার মধ্যে সে ফিলিপের মৃতদেহ দেখতে পায়। তা দেখে সে কাঁদতে শুরু করে। ঠিক তখন দূর থেকে একটি শব্দ আসে। সে তার দিকে দৌড়ায়, কিন্তু পিছন থেকে কোনো ভয়ঙ্কর জীবনের আক্রমণের ছাপ তার সাথে থাকে। হঠাৎ তার সামনে অ্যালিসন এসে দাঁড়ায়। অ্যালিসন স্ক্রুড্রাইভার নিয়ে জিলের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তখন জিলের মনে হয় ডেরেকের কথাগুলো সত্যি, সবকিছু অ্যালিসনই করছে। এরপর জিল অ্যালিসনের হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয় এবং তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু অ্যালিসন কাতর কাতর বলছে, আমি কিছু করিনি। ভীত জিল শেষমেশ তার ওপর আঘাত করে এবং ঠিক সেই মুহূর্তে অ্যালিসন মারা যায়। ঠিক তখনই পিছন থেকে গুলি চালানোর শব্দ শোনা যায়। একজন শিকারী হাওয়ায় সতর্ক করে, কাছেও আসো না। পরের সকালে পুলিশ সেখানে পৌঁছায়, যেখানে চারপাশে রক্ত আর মৃতদেহ পড়ে আছে। একজন অফিসার জিলকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল? জিল শুধু বকবক করে বলে, অ্যালিসনের ওপর কোনো আত্মা কাবু পেয়ে গেছে এবং সে সবাইকে মার দিয়েছে। অফিসার জিজ্ঞেস করে, তুমি কেন মনে করো এমন? কিন্তু জিল চুপ থাকে। তার চোখে অদ্ভুত এক ঝিলিক ছিল, মনে হয় এখন সে কোনো অজানা শক্তির নিয়ন্ত্রণে আছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের মুভিটি ভালো লেগেছে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।